ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 1021তম দিনের পর্ব। এই পর্বের শুরুতেই আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং জানিয়ে রাখি যে আমাদের সৎকথায় প্রতিদিনের মননের ভক্তবৃন্দ এবং সকলের সমবেত চেষ্টায় ভগবানের কৃপায় শুরু হতে চলেছে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র, যেখানে মূলত গ্রাম বাংলায় তরুণ তরুণী এবং যুবক যুবতীদের একটু স্বয়ংনির্ভর করে তোলার জন্য এবং শহরের যুবক যুবতীদের জন্য একটু মেন্টাল কাউন্সেলিংয়ের পর্যায়ক্রমে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি। এটি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়েছে এবং সমভাবের কিছু মানুষের মধ্যে দিয়েই এই প্রসারের আমরা ব্রতী হয়েছি। গত 26শে জানুয়ারি সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 1000তম পর্ব উদযাপনের অন্যতম কর্মসূচি হিসাবে এই কেন্দ্রের আত্মপ্রকাশ লাভ করে এবং আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনারা দীর্ঘ সেই 2020 সাল থেকে প্রায় সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, সৎকথায় প্রতিদিনের মনন নিরবিচ্ছিন্নভাবে ভগবানের ভাবে ভাবিত হয়েছেন, জারিত হয়েছেন এবং বহু মানুষ সহযোগিতা করেছেন। আমি কেয়া ভট্টাচার্যের কথা যেমন উল্লেখ করি, রাজীব করের যেমন কথা উল্লেখ করি, এরা প্রত্যেকেই শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া। এরা আমাকে সত্যি সত্যি স্নেহ, ভালোবাসা এবং গ্রন্থ দিয়ে আগলে রেখেছেন। ঠিক তেমনি আজকে এই 1021তম দিনে একজনের কথা বিশেষভাবে স্মরণ করি। তিনি আমার গর্ভধারিণী মা এবং আমার সহধর্মিণী। এরা দুজন পাশে না থাকলে আমার পক্ষে সম্ভবই হতো না। বিশেষ করে 26শে জানুয়ারির এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন, সমস্ত পরিকল্পনা, চিন্তা ভাবনা সবটি একা হাতে যিনি সামলেছেন তিনি পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির আশ্রিতা সন্তান আমার সহধর্মিণী শ্রীমতী শম্পী সরকার। তিনি অত্যন্ত সুচারুরূপে এবং সুতীক্ষ্ণ দৃষ্টিতে সব কিছু মাথায় রেখে আমাকে পাশে থেকে সাহায্য করেছেন এবং অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর হতে সাহায্য করেছেন। সারা বছর ধরেই তিনি এই ধরনের সেবামূলক কাজে পাশে থাকেন, এগিয়ে যান, সাহায্য করেন। আর সঙ্গে থাকে আমার মায়ের আশীর্বাদ। মা তো আশীর্বাদ করবেনই, সর্বদাই সন্তানের মঙ্গল চাইবেন। তিনি সেটি করে চলেছেন আজও। আর সঙ্গে সঙ্গে সহধর্মিণী এবং আমাদের দুজনকেই আমার মা আগলে রেখেছেন, সাহায্য করেছেন। তাই তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা ঠাকুরের ভাব সমাধি নিয়ে স্মরণ করব। যে সমস্ত ভাগ্যবান মানুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং ব্রহ্মানন্দ কেশব সেনের ভগবত প্রেমের মহামিলন দর্শন করেছেন নিজেদের চোখে, তারা অবশ্যই মহাভাগ্যবান ছিলেন। ত্রৈলোক্যনাথ সান্যাল কেশবচরিতে 1885 সালে ঠাকুর প্রথম কোন দৃষ্টিতে এক ঝলকেই কেশব সেনকে চিনতে পেরেছিলেন সেটি লিখেছেন। বলছেন, রামকৃষ্ণ বলেন যে আমি বহুকাল পূর্বে একদিন আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলাম। তথায় গিয়া দেখিলাম চক্ষু বুঝিয়া স্থিরভাবে সকলে বসিয়া আছে, কিন্তু বোধ হইল ভিতরে যেন সব লাঠি ধরিয়া রইয়াছে। কেশবকে দেখিয়া মনে হইল এই ব্যক্তিরই ফাতনা ডুবিয়াছে, অর্থাৎ তাহার ছিপে খাইতেছে। এই লোক দ্বারা মায়ের কাজ হইবে, ইহা তিনি মায়ের মুখেও শুনিয়াছিলেন। এক্ষণে তিনি অসাম্প্রদায়িকভাবে ব্রাহ্ম সমাজের একজন সহায়ক রূপে কার্য করিতেছেন। উভয়ের যোগে ধর্মজগৎ অনেক বিষয় উপকৃত হইয়াছে। এবং প্রথম দর্শনেই ঠাকুর তাই বলেছিলেন, সব ওই আধারেই আছে কেশব সেন সম্পর্কে। এবং ধর্মতত্ত্ব পত্রিকায়
বলা দিনটি বলা হয়েছে বেলঘরের বাগান, সোমবার 31শে ভাদ্র 1801 শক, ইংরেজিতে 1 অক্টোবর 1879। ঠাকুর বলতেন, বড় মাছ গভীর জলে থাকে, সচরাচর সেই মাছ দেখা যায় না, তাই চার দিতে দিতে হঠাৎ 2-1 বার সেই মাছের ঘাই দেখা যায়, পরে বড়শি বিদ্ধ হয়। তেমনি ভগবান ঘন চিদানন্দ সাগরের গভীর জলে থাকেন, যোগ, ধ্যান ও প্রেম ভক্তির চার দিতে দিতে কখনো কখনো দৈবাৎ তিনি আসিয়া দেখা দেন, তৎপরে ধরা দিয়া থাকেন। ধরা দিলেন ঠাকুর কেশব সেনের কাছে। একদিন 15ই মার্চ পূর্বাহ্নে 8টা-9টার সময় পরমহংসদেব হৃদয়কে সঙ্গে করে নিয়ে জয়গোপাল সেনের বেলঘোরের উদ্যানে উপস্থিত। তখন আচার্য কেশব সেন প্রচারক বর্গ সহ উদ্যানে সাধন ভজনে রত ছিলেন। তরুতলে রন্ধন করিয়া ভোজন করিতেন। আত্মসংযম এবং বৈরাগ্য সাধনের বিশেষ বিশেষ কঠোর নিয়ম অবলম্বন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আচার্য দেবের অর্থাৎ কেশব সেনের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রথমত তাহার কলুটোলাস্থ বাড়িতে উপস্থিত হইয়াছিলেন। তিনি উক্ত বেলঘরিয়া উদ্যানে সাধন ভজন অবলম্বন করিয়া বাস করিতেছেন শুনিয়া পরমহংসদেব তথায় গেলেন। অর্থাৎ ঠাকুর সেখানে গেলেন এবং আচার্যদেব কেশব সেন তখন তো বন্ধুবর্গ নিয়ে সরোবরের ঘাটে বসে স্নানের উদ্যোগ করছেন, কিন্তু ঠাকুর সেখানে ছ্যাকড়া গাড়ি নিয়ে উপস্থিত হতেই প্রথমে হৃদয়রাম গাড়ি থেকে নেমে আচার্যদেবকে গিয়ে বললেন, আমার মামা হরিপ্রসঙ্গ শুনতে ভালোবাসেন, মহাভাবে তার সমাধি হয়ে থাকে, তিনি আপনার কাছে বা আপনার মুখে ঈশ্বর গুণ কীর্তন শুনতে এসেছেন। এই বলে পরমহংসদেবকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলেন। আর তখন ঠাকুরের পরিধানে ছিল একটা পাড়ওলা ধুতি মাত্র, উত্তরীয় বস্ত্র গায়ে ছিল না, ধুতির কোঁচা খুলিয়া কাঁধে ফেলেছিলেন, দেহ জীর্ণ দুর্বল। প্রচারকগণ দেখে তাকে একটা সামান্য লোক বলেই মনে করলেন। তিনি অর্থাৎ ঠাকুর কাছে এসেই বললেন, বাবু, তোমরা নাকি ঈশ্বর দর্শন করিয়া থাকো, সে দর্শন কিরূপ আমি জানিতে চাই। এই রূপেই একটা সৎপ্রসঙ্গ শুরু হয় এবং পরে ঠাকুর একটা রামপ্রসাদী গান ধরেন। গান করতে করতেই তার সমাধি হয়। তখন এই সমাধির ভাব দেখে কেউ কেউ উচ্চ ভাব বলে মনে করেননি। প্রচারকরা এটা এক প্রকার ভেলকি বলেই সিদ্ধান্ত করেছিলেন। কিন্তু সমাধি প্রাপ্তির অব্যবহিত পরেই হৃদয় ভট্টাচার্য উচ্চৈস্বরে ওং ওং বলতে থাকেন এবং সকলকে তদ্রূপ ওং শব্দ উচ্চারণ করতে অনুরোধ করেন। সবাই তাই করলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর যেন কিঞ্চিত চৈতন্য লাভ করলেন এবং হাসতে লাগলেন। তাঁর সঙ্গ পেয়ে আমোদে মত্ত হয়ে সকলেই স্নান উপাসনা ভুলে গিয়েছিলেন। সেদিন অনেক বেলায় এই প্রচারকগণ স্নান করেছিলেন। ঠাকুরের সমাধিকে প্রথমে তারা ভেলকি বলে মনে করেছিলেন, কিন্তু আসলে সেটি পরে তারা উপলব্ধি করেছিলেন যে সাধুই একমাত্র সাধুকে চিনতে পারেন। পরমহংসদেবকে দেখে আচার্য কেশবচন্দ্র সেন মুগ্ধ হন, আর পরমহংসদেবও তাঁর প্রতি আকৃষ্ট হন। তখন থেকেই উভয়ের আত্মায় আত্মায় যেন গূঢ় একটা যোগাযোগ হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখি ঠাকুর কেশব সেনকে দেখবার জন্য উতলা হয়ে একদিন ছ্যাকড়া গাড়ি নিয়ে কলুটোলায় তার বাড়িতে গিয়ে পর্যন্ত উপস্থিত হয়েছিলেন এবং শুনলেন যে বাড়িতে গিয়ে তিনি বেলঘরিয়ার উদ্যান বাটিতে আছেন। তাই বাড়িতে না উঠে তিনি সেই উদ্যানেই চলে গেলেন। পরমহংসদেব দিন দিন প্রগাঢ় প্রীতিবন্ধনে কেশবচন্দ্র সেনের সাথে আবদ্ধ হয়েছিলেন। কেশবচন্দ্রের গৃহে গিয়ে তার সাথে ঠাকুরের সাক্ষাৎকার করা এবং কোনো একটা উপলক্ষ হলেই কেশবের বন্ধুগণ সহ তাঁর বসতি অঞ্চলে গমন করা যেন একটা নিত্যদিনের ঘটনা হয়েছিল। এবং ঠাকুর যেহেতু খেতে খুব ভালোবাসতেন, কেশববাবুর কমল কুটিরে যেতেন এবং তিনি আচার্য ভবনে গিয়ে অনেকদিন লুচি, তরকারি ইত্যাদি খেতেন, এমনকি ক্ষুধা হলে খাবার চেয়ে পর্যন্ত খেতেন। জানি ঠাকুর বরফ যেমন তার প্রিয় খাদ্য ছিল, তেমনি ছিল জিলিপি। একদিন মিষ্টান্নাদি খাওয়া হলে কেউ কেউ আর খাবার জন্য তাকে অনুরোধ করেন। ঠাকুর তখন বলেন, আমার গলা পর্যন্ত পূর্ণ,
আর একটা সর্ষে পরিমাণ দ্রব্যেরও ভেতরে প্রবেশ করবার পথ নেই, তবে জিলিপির পথ হবে। জিলিপি হলে একখান খাইতে পারি। কেউ যখন জিজ্ঞাসা করলেন জিলিপির পথ কেমন করে হবে, তখন তিনি বললেন, যেমন কোনো মেলা উপলক্ষে রাস্তায় গাড়ির অত্যন্ত ভিড় হয়, পথ একেবারে বন্ধ হইয়া যায়, একটি মানুষও কষ্টে সৃষ্টে চলিতে পারে না, তবে এ অবস্থায় যদি লাট সাহেবের গাড়ি আসে, অন্য অন্য গাড়ি সরিয়া স্থান করিয়া দেয়। এইরূপ জিলিপি খাইবার পথ হবে, অন্য অন্য খাদ্যদ্রব্য জিলিপিকে সম্মান করিয়া পথ ছাড়িয়া দেবে। কেশব সেনের মাও তার স্মৃতিকথায়, আত্মকথায় লিখেছেন, সেটি আমরা জানি, যে ভাব সমাধি প্রসঙ্গে সেই কুলপি বরফের কথা, সেটিও আমরা জানি। কেশব সেনের মায়ের আত্মকথায় সেটি পাওয়া যায়। কিন্তু আমরা যেটি বুঝছি বা লেখা থেকে অনুধাবন করতে পারি, যে ভাব সমাধি হচ্ছে যেন জীবাত্মা পরমাত্মার এক যোগ। ঠাকুর বলেছেন, ঘড়ির ছোট এবং বড় কাঁটা দুটো দুপুরের সময় যেমন এক হয়ে যায়, সেই রকম যোগ চাই, অন্তরের সঙ্গে অন্তরের যোগ। কেশব সেনের সঙ্গে ঠাকুরের সেই অন্তরতম যোগ ছিল। তাই ঠাকুর যখন শুনলেন কেশব সেন অসুস্থ, তখন তিনি ওই মানসিক পর্যন্ত করলেন যে কাল রাত্রে, এবং সেটি পরবর্তীকালে বলছেন যে কাল রাত্রে প্রাণ কেমন করিয়া উঠিল, নিদ্রা হয় নাই। মাকে জিজ্ঞাসা করলাম, মা, যদি কেশব না থাকেন তবে আমি কাহার সঙ্গে কথা কইব। অর্থাৎ এই ভক্ত ভগবানের যেন আনন্দের হাট। ভক্তি ভাজন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যেমন ঈশ্বর প্রেমমত্ততা ছিল, তেমনি পরমহংসদেবের সাথে এই কেশবচন্দ্র সেনেরও সেই মিলন, সেই ভক্তির সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটি যেন গড়ে উঠেছিল। একবার কোন্নগরের হরিসভার বাৎসরিক উৎসবে ভক্ত বর শ্রীযুক্ত নবাই চৈতন্য মহোদয়ের আমন্ত্রণে ঠাকুর সেখানে গিয়েছিলেন, এবং উৎসবের শেষে শ্রীরাম নাম সংকীর্তনের পর প্রসাদ সেবার সময় ঠাকুর একটি রসগোল্লায় কামড় দেবার পর সেই রসগোল্লার রস কণ্ঠ মধ্যে ছিটকে পড়ে, এবং তখনই তাহার সমাধি অবস্থা লাভ হয়। সমাধি ভঙ্গের পর যখন জিজ্ঞাসা করা হলো কারণ, তখন ঠাকুর বললেন যে আস্বাদন করিবা মাত্র যখন এই রসবিন্দু গলায় পড়িল, তখন ব্রহ্মানন্দ রসের অনুভব করিলাম, তাই সমাধিস্থ হইয়াছিলাম। ঠাকুরের লীলা সঙ্গে যাঁরা, তারা সত্যি সত্যি ভাগ্যবান, কারণ ঠাকুর মনুষ্যরূপে এসেছেন, বারবার পরমাত্মা জীবাত্মার কথা বলেছেন, কিন্তু তিনি নিজেই যে পরমাত্মার স্বরূপ, জীবাত্মা রূপে লীলা করছেন। এই লীলা পর্বে ভাব সমাধির দ্বারা তিনি সকলকে সচেতন করে দিচ্ছেন যে পরমাত্মা সাগরের ন্যায়, আর জীবাত্মা সাগরের সেই এক একটি বুদবুদের ন্যায়। সাগর হইতে বুদবুদের উৎপত্তি, সাগরেতেই স্থিতি, অর্থাৎ উভয়ই বস্তুত এক। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই যে ভাব সমাধির কথা আমরা বারবার স্মরণ করছি, এটি যেন সেই যোগে যোগ। ওই যে জীবাত্মা পরমাত্মায় যোগ হচ্ছে ঘড়ির ছোট আর বড় কাঁটা দুপুরের সময় যেমন এক হয়ে যাওয়া, তেমনি শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং পরমাত্মায় এক হয়েছেন, কিন্তু তার কৃপা ঘড়ি বন্ধ হয়ে যায়নি, চলছে। তাই আমরাও যেন সেই কৃপায় যুক্ত হতে পারি। আমাদের ভাব সমাধি হয়তো হবে না কখনোই, কিন্তু আমরা যেন ভাবে উপলব্ধি করতে পারি যে শ্রীরামকৃষ্ণই আমার জীবনের আলোক স্তম্ভস্বরূপ আমাদের সকলের। তাই ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানিয়ে আজকের মতন এখানেই বিরতি। নমস্কার, ধন্যবাদ। এবং বিশেষ ঘোষণা যে সৎকথায় প্রতিদিনের মনন হয়তো প্রতিদিন সম্ভব হবে না, সপ্তাহের কোনো নির্দিষ্ট কয়েকটি দিনেই এই সকাল 7টার সময় নতুন আঙ্গিকে আমরা আবার উপস্থাপিত করব, আপনাদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট মুহূর্তে ঠিক অবগত করিয়ে দেব। সকলের কাছে প্রণাম, কৃতজ্ঞতা, প্রার্থনা, ধন্যবাদ জানাই। আমাকে আশীর্বাদ করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আত্মবিকাশ এবং বিবেকানন্দ কেন্দ্রের প্রচার প্রসার এবং কার্যে সতত যুক্ত থাকবেন।
নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।